দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আমির। বাংলাদেশের শুরুতেই থাকছে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ বুধবার 23 সেপ্টেম্বর 2020, 8 আশ্বিন 1427 বঙ্গাব্দ, 5 সফর 1442 হিজরি। 1833 সালের এই দিনে নিউ ইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়। 1833 সালের এই দিনে চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েন্স এয়ার্স যাত্রা করেন। 1846 সালের এই দিনে ইয়োহান গেইল নেপচুন গ্রহ আবিষ্কার করেন। 1932 সালের এই দিনে সৌদি আরব প্রতিষ্ঠিত হয় এবং আব্দুল আজিজ বিন সৌদ দেশটির বাদশাহ হিসাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। 1949 সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। 1791 সালের এই দিনে জন্ম নেন কার্ল থিওডোর কোর্নার। তিনি ছিলেন জার্মান সৈনিক, লেখক ও কবি। 1847 সালের এই দিনে জন্ম নেন আনন্দমোহন বসু। তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক। 1907 সালের এই দিনে বাঙালি সাহিত্যিক এবং অধ্যাপক অজিত কুমার দত্ত জন্ম নেন। 1943 সালের এই দিনে ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তনুজা জন্ম নেন। 1956 সালের এই দিনে জন্ম নেন পাওলো রোসে। তিনি ইতালীয় ফুটবলার। 1996 সালের এই দিনে জন্ম নেন লি হাই। তিনি দক্ষিণ কোরিয়ান গায়ক। 1973 সালের এই দিনে মৃত্যুবরণ করেন পাবলো নেরুদা। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চিলির কবি ও কূটনীতিক। 1910 সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রমথনাথ মিত্র। তিনি ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী। 1939 সালের এই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রীয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড মৃত্যুবরণ করেন। 1989 সালে মৃত্যুবরণ করেন আবু হেনা মুস্তফা কামাল। তিনি ছিলেন বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি এবং লেখক। দর্শক, দৈনন্দিন কাজে আমাদের কিন্তু কম বেশি সকলেরই স্ট্রেচ অনুভূত হয়, আর এই স্ট্রেচ কাটাতে যোগার কোনো বিকল্প নেই। একই সাথে যোগা আমাদের নার্ভাস সিস্টেম এবং সার্কুলেটরি সিস্টেমের কর্মক্ষমতাও অনেকখানি বাড়িয়ে দেয়। তাই আপনাদের জন্য এ পর্যায়ে থাকছে আমাদের নিয়মিত আয়োজন যোগা পাঠ। আসসালামু আলাইকুম। প্রিয় শরীদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের এই অভিযাত্রায় আপনিও অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাকে আবার অভিনন্দন। আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মোকাররমা, আছেন নওশাদ। চলুন তাহলে আজকের পর্ব আমরা শুরু করি। আজকে আমরা একটা আসন চর্চা করব, সেই সঙ্গে আমরা একটা প্রাণায়াম চর্চা করব, যে প্রাণায়ামটা আমাদের জন্য খুবই উপকারী, বিশেষ করে স্ট্রেস টেনশন দূর করার জন্য, স্থির হওয়ার জন্য। তো আজকে আমরা যে আসনটার উপরে কনসেন্ট্রেট করব সেই আসন হচ্ছে পদহস্তাসন বা হস্তপদাসন। পদটাকে আপনি আগে বলেন অথবা হস্তটাকে আপনি আগে বলেন, একই জিনিস। হস্তপদাসন বা পদহস্তাসন। তো পদ মানে হচ্ছে পা, হস্ত মানে হচ্ছে হাত সংস্কৃতে। তো এই পদ হস্ত এই দুটো মিলেই হচ্ছে পদহস্তাসন। অর্থাৎ যে আসনে হস্ত দিয়ে পদটাকে, পাটাকে ধরা হয়, সেই আসনের নাম হচ্ছে পদহস্তাসন বা হস্তপদাসন। স্টর্ক পশ্চার, ইংরেজিতে বলে স্টর্ক। স্টর্ক মানে হচ্ছে এক ধরনের পাখি, যেটা সারস জাতীয় পাখি। তো এই পাখিটা আমরা বক জাতীয় পাখিও বলতে পারি। এইরকম একটা পজিশন হয়, এই জন্য এটাকে বলা হয় স্টর্ক পশ্চার। তো পদহস্তাসন বা স্টর্ক পশ্চার, হাউ টু ডু ইট আমরা এখন ধাপে ধাপে এটাকে দেখবো যে কিরকম করে করতে হয়। এই আসনটা আমরা দাঁড়িয়েই করব,
এবং দাঁড়ানোর ক্ষেত্রে নিয়মটা কি হবে সেটাও আমরা বলবো, এবং চমৎকার একটা দৈহিক ব্যালেন্স দেখবে যে আপনার বৃদ্ধি পাচ্ছে যখন এই আসনটাকে অনুশীলন করবেন। চলুন তাহলে আমরা আসনটা শুরু করে দিই। আমরা বসা অবস্থায় আছি, এই অবস্থা থেকে আমরা ধীরে ধীরে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, দাঁড়ানোর নিয়ম অনুসারে আমরা দাঁড়িয়ে যাই, নীল ডাউন, পা সামনে নিয়ে আসি, ধীরে ধীরে উঠে পড়ে ম্যাটের উপরে আমরা বসি, দাঁড়াই। দু পায়ের মধ্যে কিছুটা ফাঁকা রাখতে পারেন, অথবা যদি আপনি পারেন তাহলে চাইলে আপনি পা দুটোকে একসঙ্গে ক্লোজ করেও রাখতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় একটু ফাঁকা রাখলে আপনার জন্য অনুশীলন করাটা সহজ। তো ইটস আপ টু ইউ, আপনি ফাঁকা রেখেও করতে পারেন, আপনি চাইলে একটু জড়ো করেও করতে পারেন। তো এই হলো আমাদের দাঁড়ানোর অবস্থা। আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে আমাদের স্থির থাকতে হবে, অর্থাৎ যখনই আমরা যে ধরনের আসন করছি সেটা দাঁড়িয়ে হোক বসে হোক, আমাদের মেরুদণ্ডটা যেন স্ট্রেট থাকে প্রাথমিক অবস্থায়। তো আমাদের মেরুদণ্ড স্ট্রেট আছে, আমরা দাঁড়িয়ে আছি সহজভাবে, টেনশন ফ্রি। এবার আমরা ধীরে ধীরে আসনের দিকে যাব। আসনটা কীরকম করতে হবে? প্রথমে আমরা ধীরে ধীরে হাতটাকে উপরের দিকে তুলে তারপরে আস্তে আস্তে আমাদের সামনের দিক, অর্থাৎ কোমর থেকে উপরের অংশ এটা সামনের দিকে চলে যাবে। আমাদের কপাল, নাক কিংবা এই অংশটুকু আমাদের হাঁটুতে লাগানোর চেষ্টা করব, এবং হাত দিয়ে আমাদের পদটাকে অর্থাৎ পাটাকে আমরা ধরব, এবং চমৎকার একটা ভঙ্গিমা হবে। প্রিয় দর্শক, আপনারা যখন দেখবেন ভালো লাগবে, এবং এটা আপনার উপকারের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে। উপকারগুলো আমরা একটু পরে বলছি। তাহলে আমরা ধীরে ধীরে হাত দুটোকে উপরের দিকে তুলি, দুই হাত উপরে তুলি, হ্যাঁ, দুই হাত উপরে, হ্যাঁ, উঠছে, হ্যাঁ, উপরের দিকে তুলতে থাকেন। এই কানের সঙ্গে বাহু লাগানো থাকছে, প্রিয় দর্শক খেয়াল করবেন, কানের সঙ্গে বাহুটা লাগানো থাকবে, কানের সঙ্গে বাহুটা লাগানো থাকছে। এবার যে কাজটা করতে হবে, এবং আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে প্রিয় দর্শক, যে আমাদের বুড়ো আঙুল দুটোকে যদি আমরা এক করে রাখতে পারি, এটা আমাদের জন্য অনেক উপকার। তো এটা রাখতেই হবে এমন কোনো কথা নেই। রাখলে সুবিধাটা কি? অনেকের কি হয়, আপনার হাতটা এরকম হয়ে যায়, কারো এরকম হয়ে যায়, এই যে সামনে পেছনে চলে যায়, এটা থেকে আপনি মুক্তি পাবেন। এই কারণে আপনি যদি এই আঙুল দুটোকে এরকম করে রেখে দিতে পারেন, ঝামেলা মুক্ত। তো এইভাবে আপনি চাইলে রেখে দিতে পারেন হাতের পজিশন। এবার আমরা আস্তে আস্তে কোমর থেকে উপরের অংশ সোজা রেখে, যতটুকু সোজা রেখে করা যায়, আমার সামনের দিকে ঝুঁকবো। ধীরে ধীরে আমরা সামনের দিকে ঝুঁকি, হ্যাঁ, সামনের দিকে ঝুঁকি। এবার হাত দিয়ে, হস্ত দিয়ে আমাদের পাটাকে আমরা ধরি, হ্যাঁ, পাটাকে ধরলাম। এটা একটা ফেজ, একটা স্টেজ। এরপরে আমরা ধীরে ধীরে আমাদের মাথা, কপাল, নাক যাই বলে এটাকে হাঁটুতে লাগানোর চেষ্টা করব। হ্যাঁ, এবার একটু নাক লাগানোর চেষ্টা করি, এবং দুই হাত দিয়ে পেছন দিকটা আমরা একটু ধরে রাখি। এবার আস্তে আস্তে আগের পজিশনে চলে আসবো। আমরা ধীরে ধীরে চলে আসি, হ্যাঁ, চলে আসি, হ্যাঁ, আস্তে আস্তে উঠে পড়ি। গুড। তারপর আস্তে আস্তে আমরা হাতটাকে ছেড়ে দিলাম, যেভাবে গিয়েছিলাম সেইভাবে আমরা হাতটাকে ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে এটা কিরকম করে করতে হয়। অর্থাৎ আমরা হাত উপরে তুললাম, কানের সঙ্গে বাহু লাগানো থাকছে, বডিটা অনেকটা, হাত যখন উপরের দিকে আপনি তুলছেন তখন টান টান অবস্থায় থাকছে। এরপরে আমরা কোমর থেকে উপরের অংশটুকুকে সোজা রেখে, অর্থাৎ এটাকে কিছু না করে আমরা ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকলাম। এই অংশটুকুতে আমাদের হাঁটুতে লাগানোর চেষ্টা করলাম। তারপরে হাত দিয়ে পাটাকে ধরলাম, পায়ের উপরের অংশ, এবং পরে যখন আমরা এই মাথাটা বা কপালটা আমরা লাগাচ্ছি হাঁটুতে, তখন হাতটা পেছন দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি এই আসনের অনুশীলন। আমরা একটু বসে যাই। প্রিয় দর্শক, আমরা সময় সুযোগ পেলে এই আসনটাকে আরেকবার দেখানোর চেষ্টা করব। পদহস্তাসন কি লাভ? এই আসন করে কি উপকার হয়? এটা লম্বা হতে সহযোগিতা করে। বিশেষ করে আমাদের ছোট ভাই বোন যারা আছেন, অথবা আপনার সন্তান যাদের বয়স 25-এর নিচে আছে, তাদেরকে এই আসন যদি আপনি অনুশীলন করতে দেন, তাহলে কি হবে? সে লম্বা হতে পারবে, তার লম্বা হওয়াটা সহজ হবে। অর্থাৎ তার যে উচ্চতা বাড়ানো
যে সময়, এটা হচ্ছে 25-এর নিচে। মেডিকেল সায়েন্স বলছে যে 25-এর পরে নর্মালি আমাদের হাড়ের বৃদ্ধিটা সেরকম করে ঘটে না, যার ফলে এর মধ্যেই আপনাকে চেষ্টা করতে হবে। ইয়োগা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া যদি আমরা অনুশীলন করি আপনার হাইটটাকে আপনি বাড়াতে পারেন। এরকম করে হাইটটাকে বাড়ানোর আরও অনেক আসন আছে, লম্বা হওয়ার অনেক আসন আছে, আমরা চর্চা করতে পারি। তো পদাহস্তাসন বা হস্তপদাসন হচ্ছে তার মধ্যে একটি আসন। এবং এই আসন করার আগে একটু সতর্কতা আছে, যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন, যাদের ব্যাক পেইন আছে, ঘাড় ব্যথা আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, কঠিন হৃদরোগ আছে, তারা এই আসন এই ধরো, অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া যে অসুখগুলোর কথা আমরা বললাম, আপনারা কেউ মেহেরবানি করে এই আসনটা করতে যাবেন না, কারণ তখন আপনার কোমরের ব্যথাটা বেড়ে যাবে। কারণ এই আসন যখন আমরা করি তখন স্বাভাবিকভাবে আমাদের এই অংশটুকুর ব্যবহার হয়, পেছন দিকের অংশটুকুর ব্যবহার হয় বেশি, যার ফলে অনেক সময় যাদের স্লিপ ডিস্ক আছে, কোমরে ব্যথা আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, তারা আরও তাদের ব্যথাটা বেড়ে যেতে পারে। তো এ কারণে সবসময় ইয়োগা একজন এক্সপার্টের, যিনি ইয়োগা সম্পর্কে ভালো জানেন, তার অপিনিয়ন নিয়ে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে, কারণ আপনি যদি রোগ ব্যাধিতে ভোগেন এটা অনুসারেই চিকিৎসক আপনাকে বলবেন যে আপনি ইয়োগা অথবা এক্সারসাইজ করতে পারবেন কিনা। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ইয়োগা এক্সপার্টের অপিনিয়ন নেওয়া। তিনিও ডাক্তারের মতোই, তিনি জানেন যে কোন আসন কখন করতে হবে, কোন রোগের সময় এটা থেকে বিরত থাকতে হবে, তিনি সেটা জানেন। তার অপিনিয়নে যদি আপনি শুরু করেন, ইউ আর সেফ। তো আমরা সেফ থাকতে চাই, তো এই জন্য সবসময় এক্সপার্টের অপিনিয়নে শুরু করেন, দেখবেন যে আপনার যে বিষয়টা সহজ। তাহলে সামনের দিকে ঝোঁকা নিষেধ আছে, ডাক্তার নিষেধ করেছেন সামনের দিকে ঝোঁকা যাবে না, এই ধরনের পেশেন্ট যারা আছেন মেহেরবানি করে এই আসনটা করবেন না। তো এই আসনে আর কি উপকার, এটা মেরুদণ্ডটাকে নমনীয় রাখে, কমনীয় রাখে। দেহের অসমতা, অনেক সময় দেখবেন যে দেহের এক পাশ বড় আরেক পাশ চিকন, তো এই যে অসমতা, এই অসমতাটাকে দূর করতে সহযোগিতা করে। অনেকের আবার পেট ফাঁপা থাকে, এই পেট ফাঁপার জন্য এটা উপকারী আসন। কোষ্ঠকাঠিন্যের জন্য উপকারী আসন। কনস্টিপেশন যার হয়েছে তিনি জানেন যে এই জিনিসটা কত কঠিন বিষয়, এই নাম থেকেই বোঝা যায় কাঠিন্য, খুব কঠিন বিষয়। তো এই জিনিসগুলোকে বের করে দিতে হবে, বডিতে কোনো ওয়াস্ট ম্যাটেরিয়াল আমরা রাখতে চাই না। তো এটার জন্য এই আসন করবেন, দেখবেন যে আপনার কোষ্ঠবদ্ধতা দূর হচ্ছে, অজীর্ণ, খাবার খেয়ে হজম হয় না, তো এই ধরনের অসুখ বিসুখ থেকে আমরা নিরাময় লাভ করতে পারি এই আসনের মধ্য দিয়ে। পেটের অতিরিক্ত চর্বি, প্রিয় দর্শক আপনারা খেয়াল করে দেখেছেন, যখন ওনারা এই আসনটাকে চর্চা করেন তখন কিন্তু পেটে প্রচণ্ড চাপ পড়ে, এই আসন করতে গিয়ে চাপ পড়ে, নানান জায়গায় অনেক চাপ পড়ে। এই বিশেষ করে পেটের চর্বিটা দূর হয়, অন্যান্য জায়গার চর্বি, অর্থাৎ শরীরের কোথাও অবাঞ্ছিত চর্বি জমার সুযোগ পায় না যদি আপনি এই আসনটাকে নিয়মিত অনুশীলন করতে পারেন। আর ইন্টারনাল অর্গানগুলোর চমৎকার এক্সারসাইজ হয়। আপনি দেখবেন এই আসন করার সময় আপনার কি হয়, আপনার পাকস্থলী, স্টমাক, লিভার, যকৃৎ, প্লিহা, স্প্লিন, প্যানক্রিয়াস, এই গ্ল্যান্ডগুলো এই গ্ল্যান্ডটা অ্যাক্টিভেট হচ্ছে এবং এগুলোকে সুস্থ রাখছে। এবং আর কি হয়, যাদের একটু নিম্ন রক্তচাপ আছে, লো ব্লাড প্রেশার যাদের, তাদের জন্য উপকারী আসন হচ্ছে এই আসন। কারণ এই আসন আমাদের রক্তচাপ, বিশেষ করে লো ব্লাড প্রেশার যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখে। এই আসন করবেন, নিয়ন্ত্রিত হবে, আপনি চমৎকার সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে আসন, সেই আসন নাম হচ্ছে পদহস্তাসন বা হস্তপদাসন, স্টক পশ্চার, খুবই উপকারী আসন। আর সতর্কতা আমরা যেটা বললাম, প্রিয় দর্শক আপনারা সেটাকে অনুসরণ করবেন, আপনি সেফ অ্যান্ড সাউন্ড থাকবেন। এবার আমরা প্রাণায়ামের দিকে চলে যাব। এবার আমরা অনুশীলন করব প্রাণায়াম, প্রাণের আয়াম, প্রাণের বিস্তার, প্রাণশক্তি বৃদ্ধি পাওয়া প্রাণায়াম। তো আজকে আমরা যে প্রাণায়ামটাকে অনুশীলন করব সেই প্রাণায়ামের নাম হচ্ছে স্থিরম প্রাণায়াম। যে প্রাণায়াম অনুশীলন করলে আপনি স্থির হবেন, মনের চাঞ্চল্য দূর হবে, চপলতা দূর হবে, মন স্থির হবে, মনটা শরীর মন শিথিল হবে, আর মেডিটেশন করার জন্য আপনাকে উপযুক্ত অবস্থায় নিয়ে যাবে। অর্থাৎ মেডিটেশনের জন্য উপকারী একটা বিষয় হচ্ছে স্থিরম প্রাণায়াম। মেডিটেশন, ধ্যান যখন আপনি করবেন, এই প্রাণায়ামটাকে যদি অনুশীলনে রাখেন, দেখবেন যে মেডিটেশনের গভীর লেভেলে আপনি পৌঁছতে পারছেন। ধ্যান হচ্ছে মনের বিষয়, মনের চর্চা। তো মনের চর্চার জন্য স্থিরম প্রাণায়ামটা খুবই উপকারী। কি প্রক্রিয়াটা কীরকম, যে আপনি যে কোনো একটা ধ্যান আসনে বসবেন, সেটা বজ্রাসন হোক, পদ্মাসন হোক,
যে কোনো ধরনের ধ্যান আসনে আপনি মেডিটেটিভ পোজে বসলেন, বসার পরে কিচ্ছু না, ইউ উইল ডু নাথিং বাট জাস্ট অবজার্ভ ইউর ব্রেথ, হাউ ইট ইজ কামিং, হাউ ইট ইজ গোয়িং। আপনার দমটাকে অবলোকন করবেন। আপনি স্থির হয়ে বসে আছেন, এই নাকের নস্ট্রিল, নাকের 2 ছিদ্র দিয়ে আপনার দম ফুসফুসে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। এই যে দমটা ভেতরে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, মনের চোখে কল্পনায় আপনি দমটাকে দেখতে থাকবেন। এই বাতাসের ছোঁয়া নাকের 2 ছিদ্রের মধ্যে আপনি অনুভব করবেন যে বাতাস ফুসফুসে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। এটাকে আপনি খেয়াল করবেন। যত খেয়াল করবেন, অবজার্ভ করবেন আপনার ব্রেথটাকে, দমটাকে, আপনি শ্বাসটাকে আপনি যত দেখবেন, দেখবেন আপনি স্থির হয়ে আসছেন। এটা প্রশান্তি আপনার মধ্যে বিরাজ করছে। চমৎকারভাবে আপনি ধ্যানের গভীর স্তরে পৌঁছে যেতে পারবেন। তো এই প্রাণায়ামটা আমরা চোখ বন্ধ করেই করব। তো আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা এটাকে দেখাচ্ছেন। দেখানোর কিছু নাই, এটা আমরা যে কোনো একটা মেডিটেটিভ পোজে বসে যাব। তো আমরা একটু পদ্মাসনে বসি, প্রথমে দণ্ডাসন, তারপরে ডান পাটাকে ভাঁজ করা, বাম পাটাকে ভাঁজ করা। এবার ডানটা ভাঁজ করে আমরা করে ফেলি। আপনি ঠিক আছে, আপনি সামনের দিক থেকেও দেখান, অসুবিধা নাই। উনি এই দিক থেকে দেখাক, অসুবিধা। আপনি যেদিকে আছেন এদিকে থাকেন, সমস্যা নেই। আমরা প্রিয় দর্শক নানান দিক থেকে দেখলাম, যাতে পদ্মাসন কিরকম করে করতে হয়। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, মেরুদণ্ড স্ট্রেট থাকছে, রিল্যাক্স। আপনার বডিটাকে ছেড়ে দেবেন, একদম রিল্যাক্স থাকবেন। এই রিল্যাক্সেশনটা হচ্ছে মেডিটেশনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। শিথিলায়ন, শরীর মনটাকে শিথিল করতে হবে, এবং শরীর মন শিথিল করার জন্যই হচ্ছে স্থিরম প্রাণায়াম। তো আমরা স্থির হয়ে বসলাম। এবার চোখটাকে বন্ধ করে, অলরেডি ওনারা বসেই আছেন চোখ বন্ধ করে। এবার জাস্ট অবজার্ভ ইউর ব্রেথ, ডোন্ট ম্যানিপুলেট ইউর ব্রেথ। ব্রেথটাকে কন্ট্রোল করবেন না, জাস্ট খেয়াল করেন যে দমটা ভেতরে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, কল্পনায়, মনের চোখে। গুড। আমরা তাহলে দেখলাম যে দমটাকে জাস্ট অবজার্ভ করা হচ্ছে, আর কিছুই করা হচ্ছে। এই পৃথিবীতে কিছুই নাই, জাস্ট আপনি দমটাকে দেখছেন, আর সব কিছু ভুলে যান। এটাই হচ্ছে স্থিরম প্রাণায়াম। স্থির হয়ে দমটাকে খেয়াল করা, আর এই স্থির করতে করতেই দেখবেন যে আপনার শরীর মন সবই স্থির হয়ে আসছে। তো এবার মুকাররমা, আপনি একটু সামনের দিকে মুখ করে দেখান। আস্তে আস্তে, এদিকে। এবার আমরা অন্য পজিশনের বিষয়টাকে দেখে নেই, সামনের দিকে দেখি। মেরুদণ্ডটাকে স্ট্রেট রাখতে হবে। যে কোনো ধ্যানাসনে আপনি বসেন, মেরুদণ্ড স্ট্রেট থাকলো, জাস্ট অবজার্ভ ইউর ব্রেথ, অবলোকন করে, দমটাকে অবলোকন করা। কি লাভ হয় প্রিয় দর্শক? আমরা আগেই বলেছি যে আপনি একটা প্রশান্তিময় অবস্থা পাবেন এই প্রাণায়ামে আপনি যখন করবেন। অর্থাৎ এই প্রাণায়ামে আপনি যখন জাস্ট দমটাকে অবজার্ভ করছেন বসে, তখন দেখবেন যে স্থির, প্রশান্ত একটা অনুভব। যত দম খেয়াল করবেন, তত যেন আপনি কোথায় হারিয়ে যাচ্ছেন, প্রশান্তিময় কোথায় যেন আপনি হারিয়ে যাচ্ছেন। এবং আস্তে আস্তে আপনি ধ্যানের স্টেটে প্রবেশ করবেন, মেডিটেশনের স্টেটে। এটাই আপনাকে শতকরা 75 মেডিটেশন যদি আপনি ঠিকমতো করতে পারেন, শতকরা 75 রোগ থেকে আপনি এমনিতেই নিরাময় লাভ করতে পারেন, উইদাউট মেডিসিন। কোনো মেডিকেশন ছাড়াই আপনি মেডিটেশনের মাধ্যমে 75 রোগ থেকে নিরাময় লাভ করতে পারেন। তো এটা মেডিটেশনের জন্য আমাদেরকে প্রস্তুত করে এই আসন শরীর মনটাকে শিথিল করে, মন থেকে টেনশন, স্ট্রেস এগুলাকে আউট করে। তো স্থিরম প্রাণায়াম আপনি কতক্ষণ করবেন? আপনার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করেন। স্ট্রেস টেনশনে আক্রান্ত হয়েছেন, অস্থিরতা কাজ করছে, চাপ অনুভব করছেন, কি করেন? জাস্ট একটা মেডিটেটিভ পোজে বসে যান, বসে জাস্ট দমটাকে আপনি অবজার্ভ করেন। দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনি শিথিল হয়ে আসছেন, আপনার মনটা স্থির হয়ে আসছে, এটা ভালো লাগা অনুভব তৈরি হচ্ছে, এবং এই ভালো লাগা অনুভব দিয়ে আপনি আপনার সমস্যাটাকে আপনি সলিউশন করতে পারবেন। স্থিরম প্রাণায়াম গেল। এবার আমরা নেচারোপ্যাথিতে চলে যাব। নেচারোপ্যাথিতে কি করবেন? যে শরীরকে খাবার দিতে হবে। নেচারোপ্যাথিতে বলা হয়ে থাকে যে শরীরকে খাবার না দিলে সে কি হবে না, সে আপনাকে ভালো কিছু উপহার দেবে না, এবং সেই খাবারটা অবশ্যই কি হতে হবে? পুষ্টি বিজ্ঞানসম্মত হতে হবে। সেই খাবারটা আপনি যে ধর্ম অনুসরণ করেন, সেই আপনি যে ধর্ম অনুসরণ করেন, ধর্ম অনুসারে সেটাকে আপনি নিতে পারেন। অর্থাৎ
আপনার রুচি, আপনার ধর্ম, আপনার বিশ্বাস অনুসারে সঠিক বৈজ্ঞানিক যুক্ত খাবার আপনি খাবেন, তাহলে দেখবেন ভালো থাকবেন। এক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ভিটামিন সি প্রতিদিন আমাদেরকে খেতে হবে। কেন? ভিটামিন সিটা আমাদের বডি থেকে প্রয়োজনীয় যেটা আছে সেটা রেখে দেয়, তারপর এটা সব বেরিয়ে যায়। তো যার ফলে এটাকে আপনাকে প্রতিদিন খেতে হবে। ভিটামিন সি প্রতিদিন আপনাকে খেতে হবে। এবং মানব শিশু পৃথিবীতে একটা দুর্বলতা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, একটা ভিটামিনের অভাব নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, অর্থাৎ এটা তাকে নিতে হবে, ওকে খেতে হবে। এই জন্য আমাদেরকে ভিটামিন সি এই ধরনের খাবার প্রতিদিন খেতে হবে। অর্থাৎ টক জাতীয় জিনিস যা আছে যত আমরা খাবো, কারণ যেহেতু প্রতিদিন বেরিয়ে যাচ্ছে, প্রয়োজনীয়টা রেখে বেরিয়ে যাচ্ছে, সুতরাং এটাকে প্রতিদিন খেতে হবে। তার টক জাতীয় জিনিস আমাদের খাবার তালিকায় যেন সবসময় থাকে। এক্ষেত্রে লেবুটাকে আমরা খুব সহজে ইউজ করতে পারি। লেবু যদি প্রতিদিনের তালিকায়, খাবারের তালিকায় থাকে, তাহলে ভিটামিন সি নিয়ে আমাদেরকে কোনো চিন্তা করা লাগে না। প্রিয় দর্শক, এটাকে আমরা অন্তর্ভুক্ত রাখবো। এবার আমরা আমাদের যে আসন আছে, সেই আসনটাকে আমরা আরেকবার একটু দেখে নেব। আর স্থিরম প্রাণায়াম যেটা আছে সেটা তো আমরা দেখলামই, তো আমরা আসনটাকে আরেকবার একটু দেখে নিই। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ইনস্ট্রাক্টর যারা আছেন তারা একটু দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাই, আস্তে আস্তে দাঁড়ান, তাড়াহুড়া কিছু নাই, আস্তে আস্তে। হ্যাঁ, গুড। ডান পা সামনে দিয়ে আমরা ধীরে ধীরে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, গুড। আমরা দাঁড়িয়ে গেলাম। এবার ধীরে ধীরে আমরা হাত দুটোকে উপরের দিকে তুলবো। দুই হাত আমরা একটু উপরে তুলি। হাত উঠছে। হ্যাঁ, কানের সঙ্গে বাহু লাগানো থাকবে। উপরে যখন উঠছে তখন শেষ অবস্থায় গিয়ে কানের সঙ্গে বাহু লাগানো থাকছে। হাতের পজিশন এই থাকছে, অর্থাৎ বুড়ো আঙুল দুটোকে আমরা একসঙ্গে লাগিয়ে নিচ্ছি। এই তো, চমৎকার। এরপর আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, এবার নাক, কপাল, মুখটাকে লাগানোর চেষ্টা করি। হাত দিয়ে পাটাকে ধরে ফেলি। হ্যাঁ, এটা একটা ধাপ। যারা পারবে না তারা এই পর্যন্ত থাকবে, কারণ সবাই নাক বা কপাল লাগাতে পারবেন না। তারা কি করবেন, যতটুকু সামনে ঝুঁকা যায় ততটুকু ঝুঁকবেন। এরপরে আস্তে আস্তে এবার আপনি নাক বা কপালটাকে লাগানোর চেষ্টা করেন এবং দুই হাত পেছন দিকে চলে যাবে। হ্যাঁ, সুন্দর করে ধরবেন। এবার আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম থাকবো, তারপরে আবার ফেরত চলে আসবো। এবার ধীরে ধীরে চলে আসি আগের পজিশনে। হ্যাঁ, হাত ছাড়িয়ে, হ্যাঁ, চলে আসি। হ্যাঁ, গুড, চলে আসি। এই হলো। হ্যাঁ, এবার হাত ছেড়ে দেই, হাতটাকে আমরা ছেড়ে দেই। হ্যাঁ, এই হলো একবার। এরকম করে আমরা এই আসনটাকে 3 থেকে 5 বার করতে পারি এবং সময় নেব কমপক্ষে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড প্রতিবার। এটাকে আমরা এবার এই দিক থেকে একটু আমাদের হ্যাঁ, এদিকে আরেকবার একটু প্রিয় দর্শক দেখে নেই ভালো করে। দুই হাত উপরে তুলি। হ্যাঁ, দুই হাত উপরে। হ্যাঁ, কানের সঙ্গে বাহু লাগানো থাকবে। সামনের দিকে আসি আস্তে আস্তে। হ্যাঁ, হাত দিয়ে পাটাকে আমরা ধরি। হ্যাঁ, এবার সেকেন্ড স্টেপ। যারা একটু ভালো পারবেন তারা কি করবেন, হ্যাঁ, পেছন দিকটা ধরেন, নাক লাগান। গুড। এবার আস্তে আস্তে আগের পজিশনে আমরা চলে আসি। হ্যাঁ, আস্তে আস্তে চলে আসি। হ্যাঁ, গুড গুড গুড। এবার ধীরে ধীরে হাতটাকে আমরা ছেড়ে দেই, স্বাভাবিক অবস্থায় দাঁড়াই, তারপরে ধীরে ধীরে আমরা পদ্মাসনে বসি। প্রিয় দর্শক, আমরা দেখলাম একটা আসন, একটা প্রাণায়াম, হস্ত পদাসন বা পদ হস্তাসন। এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর একটা দেখলাম আমরা প্রাণায়াম, যে প্রাণায়ামটা আমাদের মনটাকে, শরীরটাকে স্থির করতে সহযোগিতা করে, স্থিরম প্রাণায়াম। এবং শরীরে ভিটামিন সি ঢোকাতে হবে। এটা বডিতে থাকে না, প্রয়োজনীয় অংশটা রেখে দিয়ে চলে যায়। তো এটা আমরা নিশ্চিত করবো। আমাদের খাবার দাবারে টক জাতীয় জিনিস আমরা অন্তর্ভুক্ত করব, আমরা চমৎকার সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। তো প্রিয় দর্শক, আপনারা সবাই সুস্বাস্থ্যের অধিকারী হন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের অধিকারী হন, সেই প্রত্যাশায় আজকের যোগা পর্ব আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ।
দর্শক দেখে নিলেন ইয়োগা পাঠ। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আজ সকালের বাংলাদেশে। দর্শক দেখছেন আজ সকালের বাংলাদেশের নিয়মিত অনুষ্ঠান এবং এ পর্যায়ে রয়েছে আমাদের সংবাদপত্র পর্যালোচনা। শুরু করছি বাংলাদেশ প্রতিদিন নিয়ে এবং বাংলাদেশ প্রতিদিনের শিরোনামগুলো এক নজরে দেখে নেব। বাংলাদেশ প্রতিদিন তাদের যে শিরোনাম করেছে, নভেম্বর জানুয়ারি নিয়েই দুশ্চিন্তা, শীতকালে বাড়তে পারে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে চলছে আলোচনা, নতুন রেডম্যাপ তৈরি করছে সরকার, মাস্ক না পরায় ঝুঁকি বাড়ছে এবং আরও কিছু শিরোনামের মধ্যে রয়েছে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে রেডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরের সংবাদপত্রে চলে যাচ্ছি। আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকা তাদের যে প্রধান শিরোনাম করেছে, সোহরাওয়ার্দী ঘিরে হাসপাতালের হাট, অবকাঠামোর উন্নয়নে অর্থনীতিতে সুবাতাস, টিকিট নিয়ে মহাসংকটে সৌদি প্রবাসী কর্মীরা। চলে যাচ্ছি পরের পত্রিকা। আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো পত্রিকা তাদের যে প্রধান শিরোনাম করেছেন, ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর, আটকে পড়াদের ইকামা ভিসার মেয়াদ বাড়াতে সৌদিকে চিঠি, 8 মাসেও পাওনা পায়নি, আন্দোলনে জুটেছে আশ্বাস এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে অর্থনীতি সচল রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি সরকারের। চলে যাব পরের সংবাদপত্রে। আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক এবং দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, দীর্ঘস্থায়ী সংক্রমণের ঝুঁকিতে বাংলাদেশ, চাকরি বাঁচাতে ঢাকার রাস্তায় সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা, বাড়ির পাশ দিয়ে রাস্তা নেওয়ার মানসিকতার বাইরে আসতে হবে বলছেন প্রধানমন্ত্রী। চলে যাব পরের পত্রিকায়। আমার হাতে রয়েছে দ্য ডেইলি সান। ডেইলি সান পত্রিকার প্রধান শিরোনাম, ফরেন এনজিও ওয়ার্কার্স ফ্লাউট রুলস এভেড ট্যাক্স, ওয়ার্ল্ড মাস্ট অ্যাক্ট অন ক্লাইমেট। দ্য ডেইলি স্টার রয়েছে আমার হাতে এই পর্যায়ে এবং দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, সেন্ট্রাল ব্যাংক নাও ইনএফেক্টিভ এবং আইটি শিরোনামের মধ্যে রয়েছে 156 নেশনস জয়েন হো স্কিম। দর্শক এই পর্যায়ে আমার হাতে রয়েছে বেশ কিছু অনলাইন পত্রিকা। বাংলা নিউজ 24 রয়েছে আমার হাতে এবং সেখানকার শিরোনাম, অর্থনীতি সচল রেখে করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবিলা এবং আইটি শিরোনামের মধ্যে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী আসবেন তাই ঢামেকে চলছে রাস্তা মেরামত। বিডি নিউজ 24 রয়েছে এ পর্যায়ে আমার হাতে এবং বিডি নিউজ 24 এর প্রধান শিরোনাম, করোনা ভাইরাস নিয়ে জাতিসংঘেও উত্তেজনা, কোভিড-19 টিকা বন্টনে 156 দেশের ঐতিহাসিক চুক্তি, দেশে মৃত্যু 5000 ছড়ালো এবং আরেকটি শিরোনামের মধ্যে প্রধান যেটি রয়েছে, বিমানবন্দরের যাত্রীদের সঙ্গে আচরণ পরিবর্তনের নির্দেশ। চলে যাচ্ছি পরের সংবাদপত্রে। বাংলা ট্রিবিউন রয়েছে আমার হাতে। বাংলা ট্রিবিউনের প্রধান শিরোনাম, টিকিট সংকটে সৌদি প্রবাসীদের কপাল পোড়ার শঙ্কা এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে, করোনার ভ্যাকসিন কিনলে আইনগত দায় নেবে রাশিয়া। এ পর্যায়ে রয়েছে আমার হাতে আনন্দবাজার পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকা তাদের যে প্রধান শিরোনাম করেছেন, উৎসব নিয়ে হুঁশিয়ারি কেন্দ্রের, আজ মোদির বৈঠকে 7 রাজ্য এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে রয়েছে, সংসদের পরে আন্দোলন, রাজ্যে অনড় সরকার পক্ষ, বয়কটে বিরোধীরা। চলে যাচ্ছি হিন্দুস্তান টাইমস পত্রিকার প্রধান শিরোনামে, NIA মে জয়েন সুশান্ত কেস ইনভেস্টিগেশন এবং আইটি শিরোনামের মধ্যে রয়েছে, কোভিড-19 হোয়াট ইউ নিড টু নো টুডে। দর্শক এই পর্যায়ে রয়েছে শেষ পত্রিকা আমার হাতে, দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রধান শিরোনাম, উইথ কোর্ট প্রাইজ ইনসাইট, রিপাবলিকানস ইউনিট বিহাইন্ড ট্রাম্প ওয়ান্স এগেইন। দর্শক এই ছিল আমার কাছে প্রধান পত্রিকার প্রধান শিরোনাম। এই পর্যায়ে রয়েছে পত্রিকা পর্যালোচনা এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন রাশেদ মেহেদী, সমকালীর বিশেষ প্রতিনিধি। রাশেদ মেহেদী, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং সেই সাথে শুনে নিয়েছেন আজকের পত্রিকার প্রধান শিরোনাম। আপনার কাছে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে আপনি মনে করছেন? আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ প্রতিদিন দেখালেন যে নভেম্বর ডিসেম্বর নিয়ে এক ধরনের উৎকণ্ঠা, বিশেষ করে করোনা ভাইরাস মহামারী জনিত যে পরিস্থিতি সেটার কথা বলা হয়েছে। ইত্তেফাকও সেভাবেই করেছে, দীর্ঘস্থায়ী সংক্রমণের ঝুঁকিতে বাংলাদেশ, এটা এই একটা উদ্বেগ তৈরি হয়েছে। এবং গতকাল কিন্তু আপনারা খেয়াল করবেন যে
সরকার এই দ্বিতীয় ধাপে যে আসতে পারে, বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন যেটাকে একেবারে পিন পয়েন্ট করে রিপোর্ট করেছে যে আগামী শীত মৌসুমে ওই সময়টাতে করোনা ভাইরাসের দ্বিতীয় হতে পারে এবং একটা সংক্রমণের বড় ঝুঁকি তৈরি হতে পারে, সেটা কিন্তু কালকে সরকার অ্যাড্রেস করেছে এবং কালকে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফ করে বলেছেন সরকার কি ধরনের প্রস্তুতি নিচ্ছে। একটা জিনিস ভালো যে এবার সরকারের প্রস্তুতির মধ্যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি, সচেতনতা, পর্যবেক্ষণ, তদারকি এগুলো আছে, কিন্তু লকডাউনটা এখনো নেই। তিনি বলেছেন যে লকডাউন এখনো করা হবে না। এটা খুব ভালো, কারণ আমরা এর আগে দেখেছি যে লকডাউনের পরে আমাদের অর্থনৈতিক যে বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছিল, যেহেতু বাংলাদেশ একটা উন্নত দেশগুলো অতটা সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশের মতো দেশের জন্য লকডাউনের মতো একটা অবস্থা খুবই সংকট তৈরি করে। আমাদের সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সেইভাবে এটাকে মোকাবেলা করতে হবে, কিন্তু সেই সঙ্গে সবকিছু বন্ধ করে দিয়ে কোনো কিছু করা যাবে না। আর একটা জিনিস খেয়াল করা যাচ্ছে, সেটা হয়তো আমাদের এই যে রিপোর্টগুলো দেখলাম, সেই রিপোর্টগুলো থেকে একটা ধারণা আসতে পারে, যদিও সেই রিপোর্টগুলোর মধ্যে পিন পয়েন্ট করে নেই, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম যখন করোনা হয়েছিল তখন কিন্তু উন্নত দেশগুলোতে অনেক বেশি সংক্রমণ আমরা দেখেছিলাম, কিন্তু এইবার দ্বিতীয়বার যখন কথা বলা হচ্ছে তখন কিন্তু দেখবেন উন্নত বিশ্ব নয়, এশিয়া এবং এই অঞ্চলের যেগুলো নিম্ন এবং মধ্য আয়ের দেশ, সেইগুলোতে সংক্রমণের কথা বেশি বলা হচ্ছে। এটা একটা বিষয় যে এটা কেন আসলে, অনেকেই কিন্তু একটা এক ধরনের বিপরীত সমালোচনা আছে যে করোনা যতটা না প্যান্ডামিক তার চেয়ে প্যানিক, যতটা না মহামারী তার চেয়ে বেশি ভীতি চড়ানো হয়েছে সেইটা আসলে। এবং বলা হচ্ছে যে উন্নত বিশ্বের যে অর্থনৈতিক দেশগুলো আছে তাদের যে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল যে দেশগুলো অর্থনৈতিক দিক থেকে, সেই দেশগুলোকে অনেকটা দুর্বল করে দেওয়ার জন্যই এই মহামারীর একটা ভূমিকা থাকতে পারে। এগুলো সবই সমালোচনা, সত্য মানে জানি না, কিন্তু সমালোচনা আছে। কিন্তু এখন আমরা যখন এই পর্যায়ে এসে দেখছি যে উন্নত দেশগুলো সংকট কাটিয়ে ওঠে, তারা কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে আপনি যে শিরোনামগুলো এখন দেখালেন বাংলাদেশের পত্রিকার, ভারতের পত্রিকার, সেখানে কিন্তু কোভিড-19 আছে, কিন্তু নিউ ইয়র্ক টাইমস এর কোন শিরোনাম মধ্যে আপনি দেখেছেন? তারা কিন্তু এখন কোভিড-19 না শিরোনামই তারা রাখছে না। আমরা এর আগে দেখেছি যে চায়নাতেও কিন্তু এই বিষয়টা একেবারে হাওয়া হয়ে গেছে, তারা আসলে কোভিড-19 এখন আলোচনা ওইভাবে করে না। তাহলে পরে এটা কিন্তু এখন এইদিকে চলে আসছে। এবং আমরা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখনই ভ্যাকসিনেশনের কথা বলা হয়, যখনই বলা হচ্ছে যে এই মহামারীটা এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসছে, বিদায় নেওয়ার পথে, তখনই দেখবেন যে হঠাৎ করে WHO সক্রিয় হয়ে ওঠে, না মহামারী যায় নাই, না এটা দেরি হবে, কখনো বলছে 2 বছর লাগবে, কখনো WHO যে মহাপরিচালক তার বক্তব্যে কিন্তু অনেকগুলো অসঙ্গতি আছে, তিনি কখনোই সঠিক তথ্য বা ওই রকম একটা সুনির্দিষ্ট তা কিন্তু না, উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিয়ে যাচ্ছেন। ফলে আমরা যখন বলছি যে এই প্যান্ডামিক নিয়ে যে ধরনের এপিডেমিক আছে, এক ধরনের গুজব আছে, সেই গুজবটা, সেই ভীতিটা, এই যে যদি খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে সঠিক নির্দেশনা না দিতে পারে, সঠিক তথ্য দিতে না পারে এবং এমন তথ্য দেয় যা সন্দেহের সৃষ্টি করে, তাহলে পরে কিন্তু এই প্যান্ডামিক নিয়ে ভীতিটা যাবে না। কিন্তু আমি বলবো যে সরকার গতকাল, বিশেষ বাংলাদেশ সরকার যে পরিকল্পনাটা দিয়েছে সেটা অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর, যে একেবারে সিস্টেমেটিক ওয়েতে এবারে মোকাবেলার কথা বলা হয়েছে এবং সেখানে জনজীবনকে থমকে দেওয়া, জনজীবনকে একদম অচল করে দেওয়া সেই ধরনের কোনো পলিসি নাই। এটা অবশ্যই অনেক ভালো দিক। এই নিউজগুলোর মধ্যে আরেকটা নিউজ আমি দেখেছিলাম, একটু আলোচনায় আনতে চাই, সেটা হলো সৌদি প্রবাসীদের নিয়ে একটা কথা। একদম, আমি সেটাই জিজ্ঞেস করার জন্য আপনাকে বলছিলাম। জি বলুন। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে সৌদি প্রবাসীদের যারা এখন বাংলাদেশে আছে তাদের এক ধরনের বলা হচ্ছে যে 7 থেকে 8 দিনের মধ্যে তাদের ভিসার, অনেকেরই ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে, কারো ভিসার মেয়াদ শেষ হবে। তারা যদি কর্মস্থলে ফিরতে না পারেন তাহলে তারা জবটা হারাবেন। এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে সৌদি এয়ারলাইন্সের যে ফ্লাইট সেটাও বাংলাদেশে নামছে না, আমাদের যেটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যারা পাওয়া যাচ্ছে না, ফলে তারা যাবেন কিভাবে? এবং এক বাংলাদেশের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে সৌদি আরবকে যে আপনারা ভিসার মেয়াদ বাড়ান বা ওয়ার্ক পারমিট একটু বাড়ান, যাতে করে এরা যে সংকটটা আছে সংকটটা কাটিয়ে উঠে গিয়ে জড়িত করতে পারে। এই বিষয়ে প্রকৃতি চলছে। একই সঙ্গে আমরা যেটা জেনেছি, আপনারা যদি আজকে, আমি এই লিস্টের মধ্যে সমকাল দেখি নাই, তো সমকালে আমরা একটা খবর আমাদের প্রধান শিরোনাম করা হয়েছে যে 4 দশক আগে সৌদি আরবে যে তাদের বাদশাহ যে 54,000 রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলেন, তারা এখন সেখানে 4 দশক ধরে বসবাস করছে এবং এরপর তাদের সন্তান শক্তি নাতিপুতি হয়ে প্রায় এটা 2.5 লাখে উন্নীত হয়েছে। দেখা যাচ্ছে যে এখন সৌদি আরব হঠাৎ করে চাপ দিচ্ছে যে ওদেরকে ফেরত নাও। যখন বলা হচ্ছে যে আপনারা ভিসার মেয়াদ বাড়ান, আমাদের করেন, তখন তারা ওখান থেকে চাপ দিচ্ছে যে তোমরা এই 2.5 লাখ রোহিঙ্গা নিয়ে যাও, কারণ তোমরা তখন রোহিঙ্গা শেল্টার হাউস। এই চাপটাও কিন্তু অনেকটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, একসঙ্গে রহস্যজনক হচ্ছে তারা কেন এখন এতটা প্রেশারাইজ করছে
যেখানে তারা চোখের সামনে দেখছে এবং তারা মুসলিম উম্মার নেতা বড় দাবি করে যে সে বাংলাদেশ এই একটা সংকট নিয়ে কত বড়, এই রোহিঙ্গা বোঝা নিয়ে কত বড় সংকটে আছে, সেক্ষেত্রে সৌদি আরবের মতো অর্থনৈতিক দেশের রোহিঙ্গাদের আরো নেওয়া উচিত। বরং তারা দেখা যাচ্ছে আরো প্রেশার করছে যে ওই রোহিঙ্গাগুলোকে ফেরত দেবে, এবং সেটাকে আবার আমাদের এই প্রবাসীদের ওয়ার্ক পারমিটে ইস্যুতেও তারা করার চেষ্টা করছে। সব মিলিয়ে, এবং আমরা জানি যে 1 বছর ধরে সৌদি আরবের সঙ্গে আমাদের রিলেশনটা অনেক ভালো, তাহলে পরে এইরকম একটা পরিস্থিতি হবে না। তারপরেও আমরা আশা করবো যে বাংলাদেশ তার কূটনৈতিক সক্ষমতা দিয়ে, দক্ষতা দিয়ে যাতে সক্ষম হবে যে আমাদের এখন এই শ্রমিকরা যেন তাদের ওয়ার্ক পারমিট বাড়ানো হয়, তাদের ভিসার মেয়াদ বাড়ানো হয়, এবং এই যে যাওয়া নিয়ে সংকটটা আছে চলাচল নিয়ে, সেটাও নিরসন আশা করি হয়ে, এবং তারা নিরাপদে যেতে পারবে। অসংখ্য ধন্যবাদ রাশেদ মেহেদী। আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আমরা আরো শিরোনামগুলো বিস্তারিত আলোচনা করতে পারলাম না। দর্শক, আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত হয়েছিলেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন রাশিফল। দর্শক, রাশিফল জানাতে আমাদের সাথে প্রতিদিনের মতো যুক্ত হচ্ছেন জ্যোতিষবিদ কেসিপাল, এবং তিনি জানিয়ে দেবেন আজকের ভালো মন্দ সবকিছু মিলিয়ে বিস্তারিত তথ্য। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে। তাছাড়া ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্র বহন, এমনকি অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার কারণ হতে পারে। তথাপিও মন, সুর, সঙ্গীত ও ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে। সুপ্রিয় দর্শক, এবার বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথীর তরফ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করতে থাকায় মন যেন আনন্দে নাচবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন। অবশ্য অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে। তাছাড়া শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। তথাপিও দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার কর্কট রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি, এমনকি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ, এমনকি অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে। তথাপিও বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকা আবশ্যকতা রয়েছে। এবার সিংহ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের কোনো রূপ সম্ভাবনা নেই। বরং গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। প্রেম, বন্ধুত্ব, ভ্রমণ শুভ ফল প্রদান করবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে। এমনকি বস আপনার প্রতি প্রসন্ন হয়ে সকল মনোবাঞ্ছনা পূর্ণ করে দিতে পারে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুদের নীল নকশা কোনো ক্রমেই বাস্তবায়িত হবে না। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। তবে রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জন করতে হবে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্নসাদ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া প্রেমী যুগলকে অধিক সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। অবশ্য ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠতে পারে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে
দীর্ঘদিনের মনোবাসনা পূরণ হবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, তবে ভুল ক্রমেও লটারি, জুয়ারে, শেয়ার হাউজিং এ বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। তাছাড়া অধিক লৌকিকতা ক্ষতির কারণ হতে পারে। এবার ধনু রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দা যেতে পারে, কর্মে সাসপেনশন আসতে পারে বা কর্মে হয়রানিমূলক দুর্বদলি হতে পারে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামত করতে করতে নাজেহাল হতে পারে। এক কথায় ধনু রাশির জাত ব্যক্তিদের জন্য আজকের দিনটি অধিক সতর্ক থাকতে হবে। এবার মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। তাছাড়া মামলা, মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। এমনকি দীর্ঘদিন যারা কারাবাস ভোগ করছেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে দাম্পত্য জীবন পটুতায় ভরে থাকলেও কোনো রূপ মারামারি, লাঠালাঠি বা বিচ্ছেদ ঘটবে না। তাছাড়া সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে। এবার কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোর পথই অচিরেই সুপ্রশস্ত হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে। এবার মীন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরম স্পর্শ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব রব করবে। তাছাড়া সন্তানদের গতিবিধির প্রতি আজকের দিনটিতে বিশেষভাবে নজর রাখতে হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমার রায় পক্ষে আসলেও শত্রুরা কিন্তু আপনার ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে দ্রুত গতির বাহন বর্জন করতে হবে বা নিচে ড্রাইভ করা থেকে বিরত থাকা সমীচীন হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ জ্যোতিষবিদ কেসিপাল। দর্শক, জেনে নিলেন আজকের রাশিফল। এ পর্যায়ে রয়েছে হবিগঞ্জের সাতছড়ি নিয়ে একটি তথ্যচিত্র। চলুন দেখে নেই তথ্যচিত্রটি। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।